নমস্কার। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আজ মাতৃ সমীপে স্বামী শারদেশানন্দ। প্রথমবার যখন মাকে দর্শন করতে উদ্বোধনে যাই তখন মা দেশে, তাই মাকে দর্শনের সৌভাগ্য সেবার আর হলো না। পূজনীয়া গোলাপ মা তখন সেখানে। তাকে দর্শন ও প্রণাম করলে তিনি আমরা এত দূর দেশ থেকে কষ্ট করে এসেছি শুনে বিশেষ স্নেহ ও সহানুভূতি দেখালেন এবং মায়ের দর্শন হলো না বলে দুঃখ করতে লাগলেন। আমরা তার দর্শনেই আনন্দ প্রকাশ করলে গোলাপ মা হেসে বললেন, মদ্ভাবে গৌরম দদ্যাৎ। তখন মায়ের সম্বন্ধে আমি বিশেষ কিছুই জানতাম না। শুনেছিলাম ঠাকুরের সহধর্মিণী বেঁচে আছেন, উদ্বোধনে থাকেন, ভক্তরা তাকে দর্শন করেন এবং তিনি কোনো কোনো ভক্তকে দীক্ষাও দিয়ে থাকেন। কিন্তু উদ্বোধনেই গোলাপ মার কথায় বুঝলাম মা কিছু ভিন্ন প্রকৃতির এবং তাকে দর্শন করা খুবই সৌভাগ্যের বিষয়। পরে পূজনীয় শরৎ মহারাজকে বলতে শুনি, মা আর ঠাকুর কি আলাদা? এই উক্তি শোনার পর মাকে দর্শন করার জন্য আমার মনে বিশেষ আগ্রহ হয়। এরপর একবার মায়ের দর্শনে যাব বলে গাড়ি করে হাওড়া স্টেশন পর্যন্ত যাই। কিন্তু যে বন্ধু গাড়িতে তুলে দিতে গিয়েছিল হঠাৎ পড়ে গিয়ে তার একটি হাত ভেঙে যায়। তখন তাকে নিয়ে আবার বাসায় ফিরে আসতে হয়। এর প্রায় 2 বছর পরে আমার জনৈক বন্ধু, পরে যিনি স্বামী জ্ঞানানন্দ হয়েছিলেন, তিনি তখন নবাসন গ্রামে ছিলেন, পত্র লিখে জানান জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন ও তার কৃপা লাভের বিশেষ সুবিধা। ইতিমধ্যে আমার বিশেষ শুভানুধ্যায়ী 2 জন সুহৃদ মায়ের কৃপা লাভ করেছেন, একজন উদ্বোধনে, অপরজন জয়রামবাটিতে। তাদের মুখে মায়ের কথা শুনলাম। একদিন স্বপ্নে মায়ের দর্শন হলো। আকস্মিকভাবে মায়ের 3খানি ফটো পেলাম। তখন মায়ের ফটো পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল। জয়রামবাটিতে পূর্বোক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন সকালবেলা উপস্থিত হই, মা সেদিন কালীমামার বাড়িতে ছিলেন। মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রেখে ঠাকুর প্রণাম করে আমরা কালীমামার বাড়ির দরজার সামনে এসেছি। মাও তখন সেই বাড়ি থেকে বের হচ্ছেন। আমাদের দেখেই দরজার সামনে যে বিরাট পাথরের টুকরো আছে তাতেই বসে পড়লেন, নিচে পা মেলে, কোলের উপর হাত দুখানা রেখে, পরনে লাল নরুন পেড়ে সাদা কাপড়, মাথায় আধা ঘোমটা টানা, ডান দিক অনাবৃত, অল্প কোঁকড়ানো চুলের রাশি ডান কাঁধের উপর দিয়ে ঝুলে পড়েছে, হাতে বালা, পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে লোহার আংটি, গলায় খুব সরু রুদ্রাক্ষের মালা ঝুলছে, উন্নত দেহ। তখন তাকে বেশ সুস্থ সবল মনে হয়েছিল। প্রসন্ন বদনে মৃদু হেসে আমাদের মুখের দিকে চেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে গো? বন্ধু উত্তর দিলেন, মা, আপনারই ছেলে, আমার বাল্য বন্ধু। দুজনে একসাথে মাকে প্রণাম করলাম। মা আমাদের স্নেহাশীর্বাদ জানিয়ে ডেকে ঘরে নিয়ে চললেন। মায়ের রূপ দেখলাম, কথা শুনলাম। মা যেন সত্যি মা। মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই মুখের কথা। অজানা অচেনা কোথাও এসেছি বলে মনেই হলো না।
এক মুহূর্তে আপনার হয়ে গেলাম। ভয়, ভাবনা, সংকোচ সব কাটিয়ে দিলেন। প্রসাদ পাবার সময় মা নিজ হাতে পরিবেশন করে খাওয়ালেন। নানা কথা হলো। আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বললেন, ওর কাছেই আমি প্রথম ঠাকুরের কথা শুনেছিলাম। আমিও বললাম, আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। মা শুনে খুব খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন, ভালোই হলো, ও তোমার উপকার করেছিল, তুমি আবার ওর উপকার করলে। মায়ের করতল ছিল রক্তাভ। অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো এক রাশ চুল, সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ। সামনের দিকটা অল্প কোঁকড়ানো। সুগঠিত মুখে দীর্ঘ নাসা, অপূর্ব সুন্দর। দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ, দেখলেই চিত্ত শান্ত হয়। শ্যাম গৌর রং প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল। চেহারা ছিল লম্বা, হাত পাও অপেক্ষাকৃত লম্বা। একটু বাঁদিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাত ধরেছিল। সন্ন্যাসী ও গৃহী সকল সন্তানের উপরেই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা। গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন, কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের, ভেবে অবাক হয়ে যাই। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাঁধুনিবাসীকে ঠিক বলে দিতেন কে কি খাবে, কতটা খাবে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলেমেয়ের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয়। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা খুব নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন, রাস্তার দিকে চেয়ে থাকতেন। রাস্তায় একটু এগিয়ে গিয়ে দাঁড়াতেন, বাছা আমার এত বেলা পর্যন্ত খায়নি, খিদে খুব কষ্ট পাচ্ছে। কিন্তু উদ্বোধনের মুশকিল ব্যাপার, ছেলেদের না খাইয়ে মা কিছুতেই খাবেন না। আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন? সেই জন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটি ঘরে আহারে বসবেন, আর শরৎ মহারাজ ছেলেদের নিয়ে বসবেন অন্য একটি ঘরে ওই একই সময়ে। মা পাড়াগাঁয়ের মেয়ে, দেরিতে খাওয়া অভ্যেস। সেই জন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে অনেক বেলা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো। মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন। গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে। ভাগ্যবান সঙ্গীরাও সেই প্রসাদ থেকে বঞ্চিত হলো না। একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে
ভক্তগণের ইচ্ছা হলো মা প্রথমে খাবেন, সন্তানরা পরে প্রসাদ পাবে। একজনের উৎসাহ খুব বেশি, অগ্রণী হয়ে মাকে সে এই আকাঙ্ক্ষার কথা জানালো। মা আজ আর কোনো আপত্তিই করলেন না, নীরবে সায় দিলেন। ঠাকুরের ভোগের পর থালায় সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন, এটা ওটা একটু আধটু মুখে দিলেন। তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে তাকিয়ে অতি কাতরভাবে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে খাবার নাবে না, তাড়াতাড়ি তোমরা তোমাদের খাবার ব্যবস্থা করো। এই বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন। সব ব্যবস্থাই ঠিক ছিল। মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসে গেল। মায়ের প্রাণ এবার ঠান্ডা হলো। যে আহাম্মক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিল এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল, এতক্ষণে তার হুঁশ ফিরল। তাই তো, কি কাজ করলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করলাম। প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই তো ভালো হতো। তিনি নিশ্চিন্ত হয়ে স্বস্তিতে খেতে পারতেন। হায়, ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কি করে বুঝব? তাকে ঠাকুর দেবতা সাজিয়ে পূজা ভোগরাগের ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপ্সার রসাস্বাদন করি, কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় মানুষ শরীর ধারণ করেছেন। আমাদের মা হয়ে এসেছেন তার স্নেহামৃত পান করবার জন্য। এ কথা আমরা বিশ্বাস করতে ও বুঝতে পারলাম কই? একদিনের একটি ঘটনা। উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময় খেতে আসতে পারতেন না এবং সেই জন্য অনেক গঞ্জনাও ভোগ করতেন। একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন। স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন, রাজা মহারাজের আদেশ নিত্য 10,000 বার জপ করবে, সংখ্যা ঠিক রেখে, এবং ভুল হলে আবার প্রথম থেকে পুনরায় জপ করবে। সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে। মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্রচিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল তোমাদের এরকম বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথাসময়ে রেগুলার খেতে আসতে লাগলেন। মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন। এ তার বরাবরের অভ্যাস। এই ছিল তার সকালের প্রধান জলযোগ, পিত্ত রক্ষা। এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জন্য জলখাবার বানাতেন এবং খাওয়াতেন। মনে পড়ে জয়রামবাটিতে সেই সুমধুর আহ্বান,
বাবা, বেলা হয়েছে, জল খাবে, এসো। সেই ডাক এখনো যেন কানে বাজে। প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, মনে হয় পাখি হয়ে উড়ে যাই সেখানে, সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড় মুড়ি, পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হয়ে বৎসরের প্রতীক্ষায় গাভীর ন্যায়। কিন্তু সে ভাগ্য তো আর হবে না। সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সে মাতৃস্নেহ। ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু আহার গ্রহণ করতেন। ভক্তেরা যে ফল মিষ্টি আনে তা অপরেই পায়, তিনি সামান্য একটু মুখে দেন মাত্র। অল্প 4টি মুড়ি হলো তার জল খাবার। পরে দাঁত পড়ে যায়, চিবোতে পারেন না, তাই আঁচলে করে মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলি ঘুরিয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন, বৌমা, একটু নুন লঙ্কা দাও তো। জয়রামবাটিতে রাত্রে মায়ের বাড়িতে খাওয়া হতো দুধ রুটি, তরকারি আর গুড়। রুটি খুব চমৎকার। মা নিজের হাতে আটা মাখেন, অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে। সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে, সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে, তাকে স্মরণ করবে। আবার একটু রাত্রি না হলেও খিদে পায় না, পেট ভরে খেতে পারবেন না, তাই মা প্রতীক্ষা করেছেন। মিট মিট করে প্রদীপ জ্বলে, ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন। কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে। মায়ের প্রতিদিনের ঠাকুর পুজোর জন্য আমি ফুল বেলপাতা দিয়ে চয়ন করে আনতাম। একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন, তুলসী আননি? তুলসী কত পবিত্র জানো, যাতে দাও তাই শুদ্ধ হয়ে যায়। আমি ব্যস্ত ও দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি। প্রতিদিনের পুজো শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন। তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন। মায়ের কাছে ভালো মন্দ সব রকম সন্তানেরাই আসে। কৃতি ছেলের প্রশংসা শুনে মা খুশি হন, অপরের কাছে উৎফুল্ল হয়ে বলেন, আমার ছেলে। মন্দ ছেলের নিন্দার কথাও মাকে শুনতে হয়, মা খুব কষ্ট পান। কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা উভয় সন্তানের প্রতি সকল অবস্থাতেই সমান থাকে, ব্যবহারেও কোনো তারতম্য হয় না। এই প্রসঙ্গে মনে পড়ছে নবাসনবাসী এক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা। মায়ের কৃপাপ্রাপ্ত এই যুবক ভদ্র বংশজাত, শিক্ষিত, গুণবান, কিন্তু তার পদস্খলন হয়। মায়ের প্রতি তার ভক্তি ঠিকই আছে, আগের মতোই নিয়মিত আসা যাওয়া করে। অন্য ভক্তদের কিন্তু এটা ভালো লাগে না। তারা মাকে বলেন তিনি যেন যুবকটিকে আসতে নিষেধ করে দেন। মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করলেন ঠিকই, কিন্তু বললেন,
বাবা, আমি মা হয়ে তাকে এসো না এ বলতেই পারবো না। সন্তানের আসা যাওয়া বন্ধ হলো না, মায়ের স্নেহের আদরও কিছু পরিমাণে কমলো না। কিন্তু ছেলের মনে ক্রমে ক্রমে অনুশোচনা আসে, সে নিজের ভুল বুঝতে পারে। আজ এই পর্যন্ত। জননীং শারদা দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োঃস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার।